নমস্কার। ঋণাণু বন্ধন অর্থাৎ পাস্ট লাইফ কার্মিক ডেট জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল একটি কনসেপ্ট বলতে পারেন। জ্যোতিষশাস্ত্রের ভিত হলো এই ঋণাণু বন্ধন। বৈদিক জ্যোতিষে প্রাথমিক কিছু নিয়ম বা থাম্ব রুল ফলো করা হয়। তার মধ্যে প্রথম যে নিয়ম আমরা মানি সেটা হলো আমরা ধরি যে রিইনকার্নেশন বা পুনর্জন্ম হয়, অর্থাৎ আমরা পুনর্জন্মে বিশ্বাসী। পূর্বজন্মের কনসেপ্ট ছাড়া জ্যোতিষ শাস্ত্রকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব না। যেমন ধরুন, কোনো শিশু ফুটপাতে সে জন্মগ্রহণ করছে, শৈশবকাল থেকে চরম দারিদ্রতার মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে স্ট্রাগল করতে করতে সে বড় হচ্ছে। কেউ আবার জন্মগত কোনো রোগ নিয়ে বা বার্থ ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করছে। এখন আমরা সেই সদ্যজাত শিশুকে দোষ দিতে পারি না। মায়ের পেটে সে এমন কি খারাপ কাজ করলো যার জন্য সে এই ধরনের কষ্ট পেতে পেতে বড় হচ্ছে। আবার অনেক শিশু খুব ওয়েলদি পরিবারে অনেক সুযোগ সুবিধা পেতে পেতে স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে বড় হচ্ছে। সে আবার এমন কি করলো যার জন্য সে জন্মগতভাবে এত সুখ ভোগ করতে করতে বড় হচ্ছে। এর অর্থ হলো পূর্বজন্মের কর্মের উপরে আমাদের ভাগ্য অনেকাংশেই নির্ভর করে। দ্বিতীয় যে রুল আমরা ফলো করি, আমরা যে কর্ম করি সেই কর্ম অনুসারেই আমরা ফল পাই। ভালো কর্মের জন্য ভালো ফল, খারাপ কর্মের জন্য খারাপ ফল আমরা পাব এবং সেই কর্মফল আমাদের ভোগ করতে হবে। এই জন্মে না হলেও পরবর্তী জন্মে আমাদের সেই কর্মফল ভোগ করতে হবে, অর্থাৎ কর্ম অনুসারেই আমরা ফল পেয়ে থাকি। তৃতীয় যে প্রাথমিক নিয়ম আমরা ফলো করি সেটা হলো আমরা বারবার জন্মগ্রহণ করি। গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই পৃথিবীতে এমন কোনো সময় ছিল না যে সময়ে আমি বা তুমি এই পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমার সেই পূর্ববর্তী জন্মগুলোর কথা মনে রয়েছে, কিন্তু তোমার সেগুলোর মনে নেই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর সাইকেল থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার। অর্থাৎ মোক্ষ লাভ বেশ কষ্টকর বা খুব কঠিন ব্যাপার। চতুর্থ যে নিয়ম সেটা হলো আমাদের কার্মিক রুল। কার্মিক রুল কি? মূলত তিন প্রকার কর্মের কথা আমাদের শাস্ত্রে বলা হয়। একটা হলো সঞ্চিত কর্ম, অর্থাৎ পূর্বে যতবার জন্মগ্রহণ করেছি সেই প্রত্যেকটা জন্মের কর্মের সামেশান বা যোগফল বা রেজাল্টেন্ট হলো সঞ্চিত কর্ম। আর দ্বিতীয় যে কর্ম সেটা হলো আমাদের প্রারব্ধ বা ডেস্টিনি, অর্থাৎ এই সঞ্চিত কর্মের মধ্যে কতটুকু অংশ আমরা বর্তমান জন্মে ভোগ করব সেটাই হলো প্রারব্ধ। পূর্ব জন্মের সমস্ত সঞ্চিত কর্মের ফল এই একটা জন্মে আমরা ভোগ করি না। তৃতীয় যে কর্ম সেটা হলো আমাদের ফ্রি উইল বা ক্রিয়মান কর্ম। ধরুন যে আমাদের যে লটারি করা হয় সেখানে একটা বাক্স থাকে, বাক্সে অনেকগুলো কাগজের চিরকুট থাকে। এই কাগজের চিরকুট থেকে কোন চিরকুটটা তুললে উঠবে সেটা আপনি জানেন না। অর্থাৎ এই কাগজের সমস্ত চিরকুটগুলো আপনার পূর্ববর্তী সমস্ত জন্মের সঞ্চিত কর্ম। তার মধ্যে
যে কর্মটা বর্তমান জন্মের জন্য বরাদ্দ সেটাই হলো আপনার প্রারব্ধ বা ডেস্টিনি। এর উদাহরণও আমরা মহাকাব্য মহাভারতে পাই। সেখানে পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ পিতামহের কাছে এলেন। পিতামহ জানতেন ইনি সাক্ষাৎ ভগবান। তিনি শ্রীকৃষ্ণকে বললেন যে আমার জ্ঞান তো পূর্ববর্তী বেশিরভাগ জন্মের কথাই মনে রয়েছে, সেখানে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য এতটা কষ্ট আমাকে শেষ জীবনে পেতে হচ্ছে। ভগবান তখন পিতামহকে বললেন যে আপনি 101তম জন্মে যখন এক রাজপুত্র ছিলেন, আপনি আপনার রথ নিয়ে যাচ্ছিলেন, আপনার রথের সামনে একটি বয়স্ক সাপ এসে পড়ে। সে বয়সের ভারে নড়াচড়াই করতে পারছিল না। আপনি কি করলেন? রথ থেকে নেমে সেই সাপটাকে কাঁটা ঝাড়ের মধ্যে ছুঁড়ে ফেললেন। সেই সাপটা অনেক দিন ধরে কাঁটা আঘাত পেতে পেতে অবশেষে সে মৃত্যুমুখে পতিত হয়। এর অর্থ হলো যে আমরা বর্তমান জন্মে যে ফলটা ভোগ করছি সেটা ঠিক আগের জন্মের কর্মফল অনুসারে সেই ফল নাও হতে পারে। হয়তো অনেক আগের কোনো জন্মের কর্মফল অনুসারে বর্তমান জন্মের আমরা প্রারব্ধ বা ডেস্টিনি ভোগ করছি। এইবারে মূল আলোচনাতে আমরা চলে আসছি। ঋণানুবন্ধন এই শব্দের উল্লেখ প্রথম রয়েছে আমাদের পুরাণ পদ্মপুরাণে। সেখানে পাস্ট লাইফে কর্মার সম্পর্কে বলা হয় যে পূর্ববর্তী জন্মে আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারোর প্রতি দায়িত্ব বা কর্তব্য যদি পালন না করে থাকি, কাউকে ঠকাই, কারোর সাথে চিটিং করি, তার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ সেই জীবাত্মার সাথে আমার আত্মার একটা সম্পর্ক তৈরি হয়। শাস্ত্রের ভাষায় সে আমার ঋণ বন্ধু হয়ে যায়। সেই ব্যক্তি এইবারে তার সেই ধার বা ঋণ শোধ নেওয়ার জন্য আমার সাথে সম্পর্কে আবদ্ধ হয়। এখন এই ঋণের বোঝা যদি অত্যন্ত বেশি থাকে, সে খুব ক্লোজ রিলেশনের মধ্যে, অর্থাৎ বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, হাজব্যান্ড ওয়াইফ বা খুব ক্লোজ কোনো ফ্রেন্ড হিসাবে বর্তমান জীবনে আমার সাথে যুক্ত হয়ে যায়। এইবারে প্র্যাকটিক্যাল চার্টে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এমনিতে প্রত্যেকটা চার্টেতেই কিছু না কিছু ঋণানুবন্ধন থাকবেই। তার কারণ হলো ঋণানুবন্ধনের জন্যই আমরা জন্মগ্রহণ করেছি বা ঋণানুবন্ধনের জন্যই আমরা বারবার জন্মগ্রহণ করে থাকি। তবে কিছু কিছু চার্টে পাস্ট লাইফ ডেট অর্থাৎ এই ঋণানুবন্ধন অল্প থাকে, কোনো চার্টে এই ঋণানুবন্ধন অত্যন্ত বেশি থাকে। এখন একটা চার্ট থেকে কিভাবে আপনারা বুঝবেন যে এই চার্টের মধ্যে ঋণানুবন্ধন কতটা রয়েছে, কম রয়েছে না বেশি রয়েছে, কোথা থেকে বা কোন রিলেশন থেকে ঋণানুবন্ধনটা চার্টের মধ্যে চলে আসছে এবং এই ঋণানুবন্ধন আলটিমেট সুখ দেবে নাকি ভীষণ মাত্রায় কষ্ট দিয়ে যাবে। এইবারে বেশ কিছু নিয়ম আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম যে নিয়মের কথা বলবো সেটা হলো আমাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু তাদের সাথে আমাদের পূর্বজন্ম এবং পরবর্তী জন্মের
লিঙ্ক আছে। এই ইউনিভার্সে ঢুকতে গেলে আমাদের কেতুকে লাগে, আর ইউনিভার্স থেকে বেরোতে গেলে আমাদের রাহুকে লাগে। জন্ম কুণ্ডলিতে কেতু যেভাবেই থাকুক না কেন, সেই ভাবের কোনো না কোনো ঋণ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, এটা ধরে নেবেন। এটা নর্মাল, সবার চার্টেই কেতু কোনো না কোনো ঘরে অবশ্যই থাকবে এবং সেই ভাবের বা সেই হাউসের কিছু না কিছু ঋণ জন্মগতভাবে আপনার থাকবেই। কিন্তু এই ঋণের বোঝা কখন হিউজ হয়ে যায় বা অত্যন্ত বেশি হয়ে যায়, যখন এই কেতুর সাথে জন্মকুণ্ডলিতে মঙ্গলের কোনো রকম সম্পর্ক তৈরি হয়। কিভাবে একটা হরোস্কোপে কেতুর সাথে মঙ্গলের সম্পর্ক হতে পারে? ধরুন কেতু যেখানে রয়েছে সেখানেই মঙ্গল বসে গেল, কিংবা কেতুকে মঙ্গল কোনো রকমভাবে দৃষ্টি দিয়ে দিল। যেমন ধরছি কোনো একটা জন্মকুণ্ডলিতে কেতু এই মকর রাশির ঘরেতে বসে রয়েছে, কেতুর সাথেই এখানে মঙ্গল রয়েছে, সুতরাং কেতু মঙ্গলের মধ্যে সম্পর্ক হলো। কিংবা কেতু এখানে রয়েছে, মঙ্গল তুলা রাশিতে রয়েছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি গিয়ে কেতুতে পড়ছে, মঙ্গল কর্কটে রয়েছে, মঙ্গলের সপ্তম দৃষ্টি কেতুর উপর পড়ছে, মঙ্গল এখানে রয়েছে, অর্থাৎ এই মিথুন রাশির ঘরেতে রয়েছে, সুতরাং মঙ্গলের অষ্টম দৃষ্টি কেতুর উপর গিয়ে পড়বে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এতগুলো গ্রহ থাকতে মঙ্গলকেই কেন আমরা ঋণাণু বন্ধনের জন্য এতটা গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ কেতুর সাথে মঙ্গলের সম্পর্ক থেকেই ঋণাণু বন্ধন অত্যন্ত বেশি কেন বলছি? তার কারণ মঙ্গল ঋণের কারক গ্রহ, আমাদের ব্লাড রিলেশনের ডিএনএর কারক গ্রহ হলো মঙ্গল। এখন কি কারণে বা কোন রিলেশন থেকে এই ঋণাণু বন্ধন বা কার্মিক ডেট আসতে পারে, তার জন্য আমাদের দেখতে হবে হরোস্কোপের মধ্যে কেতুর অবস্থান, অর্থাৎ কেতু কোন হাউসে রয়েছে। যেমন ধরছি এই চারটাতে লগ্ন এই ধনু, তাহলে কেতু রয়েছে আপনার সেকেন্ড হাউসে, কেতুর সাথে মঙ্গলের কোনো রকম রিলেশন রয়েছে, অর্থাৎ সেকেন্ড হাউস রিলেটেড, তার মধ্যে আসছে ফ্যামিলি, কুটুম্ব, ধন সম্পর্কিত ঋণাণু বন্ধন আপনার রয়েছে। কেতু ধরুন আপনার থার্ড হাউসে, অর্থাৎ লগ্নটা যদি আপনার বৃশ্চিক হয়ে যায়, কেতু থার্ড হাউসে, তার সাথে মঙ্গলের সম্পর্ক রয়েছে থার্ড হাউস রিলেটেড, যেমন ছোট ভাই বোন, প্রতিবেশী ইত্যাদি রিলেটেড কোনো না কোনো ঋণাণু বন্ধন বেশ ভালো রকম আপনার চার্টে রয়েছে। কেতু ধরছি সেভেন্থ হাউসে, লগ্ন আপনার কর্কট, কেতু সেভেন্থ হাউসে, তার সাথে মঙ্গলের সম্পর্ক, অর্থাৎ সামনের ব্যক্তি, স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফের প্রতি আপনার ঋণানুবন্ধন চার্টে বেশ ভালো রকম রয়েছে। এটা হলো ফার্স্ট রুল। এবার দ্বিতীয় যে নিয়ম হলো, আমরা এমনিতেই আমাদের জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাবকে ঋণ ভাব বলে থাকি। এখন নিয়ম হলো আপনার জন্মকুণ্ডলীতে এই ষষ্ঠপতি যে ভাবেতে অবস্থান করবে, অর্থাৎ যে হাউসে থাকবে বা যে হাউস লর্ডের সাথে সম্পর্ক তৈরি করবে, সেই হাউস রিলেটেড কোনো না কোনো ঋণানুবন্ধন
আপনার জন্মকুণ্ডলিতে থাকবে। যেমন ধরুন আপনি একজন কর্কট লগ্নের ব্যক্তি, আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি কে হয়ে যাবে? এই ধনুর মালিক বৃহস্পতি। বৃহস্পতি আপনার এইখানে রয়েছে এই কন্যা রাশির ঘরেতে। বৃহস্পতির সাথে রয়েছে আপনার দ্বিতীয় পতি রবি। সুতরাং সেকেন্ড হাউস রিলেটেড অর্থাৎ পরিবার, কুটুম্ব, ধন সম্পর্কিত ঋণানুবন্ধন প্রমিনেন্ট আপনার জন্মছকে রয়েছে। বা ষষ্ঠপতি বৃহস্পতি ধরছি এখানে রয়েছে, তার সাথে রয়েছে আপনার পঞ্চমপতি মঙ্গল। তাহলে সন্তান সম্পর্কিত পাস্ট লাইফ কার্মিক ডেট বা ঋণানুবন্ধন আপনার চার্টে থাকবে। এটা নর্মাল, সাধারণ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু এই ঋণের বোঝা বেশি হয়ে যাবে বা অত্যন্ত বড় আকার ধারণ করবে যখন ষষ্ঠপতি বক্রী থাকবে। ষষ্ঠ ভাবেতে কোনো বক্রী গ্রহ রয়েছে যদি দেখেন, কিংবা ষষ্ঠপতি কোনো বক্রী গ্রহের সাথে কনজাংশন বা দ্যুতিতে রয়েছে বা সম্পর্ক তৈরি করছে, তাহলে সেই ঋণের বোঝা অত্যন্ত বেশি হয়ে যাবে। তার কারণ বক্রী গ্রহের সাথেও আমাদের পাস্ট লাইফে সম্পর্ক থাকে। যেমন উদাহরণ দিয়ে বোঝায়, যেমন এই কর্কট লগ্নের জন্য ষষ্ঠপতিকে বৃহস্পতি, সেই বৃহস্পতি ধরছি বক্রী অবস্থাতে রয়েছে এখানে, বা বৃহস্পতি কোনো বক্রী গ্রহের সাথে রয়েছে। বৃহস্পতি এখানে রয়েছে, বৃহস্পতির সাথে শনি বক্রী অবস্থায় রয়েছে, কিংবা আপনার ষষ্ঠ ভাবেতে কোনো বক্রী গ্রহ ধরছি এখানে বুধ বক্রী অবস্থায় রয়েছে। তাহলে কি হবে? তাহলে সেই ঋণের বোঝা অত্যন্ত বড় আকার ধারণ করবে। এবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, খুব বেশি যখন ঋণ হয়ে যায় সেই ব্যক্তি আমাদের সন্তান সন্ততি কিংবা হাজবেন্ড বা ওয়াইফ হয়ে বর্তমান জন্মে চলে আসে। কারণ এদের উপরে আমাদের অনেক বেশি দায়িত্ব বা কর্তব্য পালন করতে হয়। এখন এই ঋণানুবন্ধন কনফার্ম বা ডবল কনফার্ম হয়ে যাবে যখন আপনার জন্মকুণ্ডলিতে সেকেন্ড লর্ড অর্থাৎ দ্বিতীয় পতি গ্রহটা আপনার লগ্ন বা লগ্নপতির সাথে সম্পর্ক তৈরি করবে। তাহলে ডবল কনফার্মেশন আসবে যে সন্তানের প্রতি আপনার বর্তমান জন্মে কর্ম অনেক বেশি করতে হবে এবং সন্তানের প্রতি কার্মিক ডেট অনেক বর্তমান জন্মে আপনাকে পালন করতে হবে। তার কারণ হলো পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানের বিচার করি, আর সন্তানের কর্ম অর্থাৎ পঞ্চমের বা সন্তানের প্রতি কর্ম পঞ্চম থেকে আরও 10 ঘর দূরে চলে যান, আপনার দ্বিতীয় ভাব এসে পড়ে। তাই দ্বিতীয় পতির সাথে আপনার লগ্ন বা লগ্নপতি অর্থাৎ সেলফ বা নিজের সম্পর্ক তৈরি হলে সন্তান সম্পর্কিত কর্ম বর্তমান জন্মে অনেক করতে হয় এবং ঋণানুবন্ধন হিসাবে সন্তানের প্রতি কর্ম আপনাকে করতে হবে। ঠিক একই রকমভাবে যদি আপনার ফোর্থ লর্ড অর্থাৎ চতুর্থ পতির সাথে যদি আপনার লগ্ন বা লগ্নপতির কোনো রকম সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে আপনার হাজবেন্ড বা ওয়াইফের জন্য কর্ম বর্তমান জন্মে অনেক বেশি আপনাকে করতে হবে। তার কারণ সপ্তম ভাব আমাদের হাজবেন্ড বা ওয়াইফের জায়গা, সপ্তমের দশম হলো আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব। তাই
সপ্তমের কর্ম অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের প্রতি কর্মের সাথে আপনার সেলফ অর্থাৎ নিজের বা ফার্স্ট হাউস ফার্স্ট লর্ডের যোগাযোগ তৈরি হয়ে গেলে তার হাজবেন্ড বা ওয়াইফের প্রতি কর্ম বর্তমান জন্মে পেন্ডিং কর্মা হিসাবে চলে আসে। বিষয়টা এবার একটু বোঝানোর চেষ্টা করি। ধরছি ওই একই কর্কট লগ্নের ব্যক্তি আপনি, কর্কট লগ্নের দ্বিতীয় পতি হলো রবি। এই রবি যদি আপনার লগ্নের সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করে, অর্থাৎ রবি এখানেই রয়েছে, লগ্নে বসে রয়েছে, বা লগ্নপতির সাথে রবির কোনো সম্পর্ক রয়েছে, এখানে কর্কট লগ্নের লগ্নপতিকে চন্দ্র, রবি এখানে রয়েছে, চন্দ্র এখানে, তাহলে হবে অর্থাৎ রবি চন্দ্রের মধ্যে বা রবি এখানে চন্দ্র এখানে একটা সম্পর্ক, অর্থাৎ সন্তান রিলেটেড কর্ম আপনার পেন্ডিং কর্মা হিসাবে বা ঋণানু বন্ধন হিসাবে চলে আসবে। ঠিক একই রকমভাবে চতুর্থপতিকে কর্কট লগ্নের জন্য শুক্র আপনার লগ্নের সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করছে, শুক্র এখানে লগ্নকে দেখছে, কিংবা শুক্রের সাথে আপনার লগ্নপতি চন্দ্র এখানে রয়েছে বা চন্দ্র উল্টো দিকে রয়েছে, শুক্রকে দেখছে, তাও হবে। অর্থাৎ আপনার স্পাউস বা হাজবেন্ড বা ওয়াইফ রিলেটেড কর্ম আপনার পাস্ট লাইফ কার্মিক ডেট হিসাবে বর্তমান জন্মে চলে এসছে। এইবারে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমি একটা হরোস্কোপ নিচ্ছি। জন্ম হলো 24/1/1990 জন্ম, সকাল 7:12 কলকাতাতে জন্ম। এই ব্যক্তির বার্থ চার্টটা যদি দেখি, আসছে মকর লগ্নের চার্ট, লগ্নে রয়েছে রবি, শুক্র, রাহু, অটোমেটিক 7th হাউসে কেতু চলে আসবে। ষষ্ঠভাবে রয়েছে বক্রী বৃহস্পতি, আর দ্বাদশে রয়েছে চন্দ্র, বুধ, শনি, মঙ্গল। এইবারে এক এক করে নিয়মগুলো অ্যাপ্লাই করার এখানে চেষ্টা করি। প্রথম যে নিয়ম বলেছিলাম, প্রথমে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কেতু কোথায় রয়েছে। কেতু যেমন এক্ষেত্রে সপ্তম ভাবেতে রয়েছে, সুতরাং 7th হাউস রিলেটেড অর্থাৎ স্পাউস সামনের ব্যক্তি হাজবেন্ড বা ওয়াইফ রিলেটেড কোনো না কোনো ঋণানুবন্ধন থাকবে। এখন এই ঋণের বোঝা বেশি হবে কি বলেছিলাম, যখন এই কেতুর উপরে মঙ্গলের কোনো দৃষ্টি থাকবে বা মঙ্গলের সাথে, মঙ্গল যদি কেতুর সাথে সম্পর্ক তৈরি করে। এখানে দেখুন মঙ্গল এখানে রয়েছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি কেতুর উপরে পড়ছে, সুতরাং ঋণের বোঝা বেশ ভালো রকম রয়েছে। প্রথম ক্ষেত্রে কনফার্ম হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আরও কনফার্মেশন কিভাবে পেতে পারি, ষষ্ঠপতিকে দেখতে বলেছিলাম। ষষ্ঠপতি এক্ষেত্রে বুধ সপ্তমপতি, চন্দ্রের সাথে রয়েছে, বুধ অনেকগুলো গ্রহের সাথেই রয়েছে, তার মধ্যে সপ্তমপতি চন্দ্রের সাথে রয়েছে, সুতরাং 7th হাউস আগেও পাচ্ছিলাম 7th হাউস রিলেটেড, এক্ষেত্রেও 7th হাউস রিলেটেড অর্থাৎ সপ্তম ভাব রিলেটেড ঋণানুবন্ধন, এখান থেকেও কনফার্মেশন আসছে। আর কি এই ঋণের বোঝা অনেক বেশি কিনা কম কিভাবে বলেছিলাম, যে ষষ্ঠ ভাবেতে দেখুন বক্রী গ্রহ রয়েছে। ষষ্ঠভাবে বক্রী গ্রহ থাকলে, ষষ্ঠপতি যদি বক্রী হয়ে যায় কিংবা ষষ্ঠপতি যদি কোনো বক্রী গ্রহের সাথে থাকে, তাহলে ঋণানুবন্ধন অনেক বেশি হয়ে যায়।
সুতরাং দ্বিতীয় ক্ষেত্র থেকেও আমরা পাচ্ছি যে 7th হাউস রিলেটেড ঋণানুবন্ধন রয়েছে এবং বেশ ভালো মাত্রায় এই ঋণানুবন্ধন রয়েছে। এইবারে ডবল কনফার্মেশনের জন্য কি বলেছিলাম, 4th লর্ডের সাথে যদি লগ্ন বা লগ্নপতির কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে আমাদের 7th হাউস রিলেটেড অর্থাৎ স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ রিলেটেড অনেক কর্ম বর্তমান জন্মে করতে হয়। এখানে 4th লর্ডকে মঙ্গল, সেই মঙ্গল দেখুন লগ্নপতি অর্থাৎ শনির সাথে সম্পর্ক তৈরি করছে। সুতরাং এখান থেকেও আমরা পাচ্ছি যে 7th হাউস রিলেটেড অনেক কর্ম করতে হবে। সুতরাং এই চারটায় বেশ ভালো রকম ঋণানুবন্ধন রয়েছে 7th হাউস রিলেটেড। এইবারে আরও একটা চার্ট আমরা ফলো করার চেষ্টা করি। এনার জন্ম হলো 1-3-1972, 4:45 PM দুর্গাপুরে জন্ম। এই চারটায় আসছে সিংহ লগ্ন, অর্থাৎ এখানেই তার লগ্ন আসছে। 2nd হাউসে রয়েছে চন্দ্র, 5ম ভাবেতে বৃহস্পতি, 6ষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, রবি বুধ এখানে, আর শুক্র মঙ্গল মেষ রাশির ঘরেতে, শনি বৃষ রাশির ঘরেতে। এই চারটায় এইবারে নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখব প্রথমে কেতুকে। কেতু 12th হাউসে রয়েছে। সুতরাং 12th হাউস রিলেটেড অর্থাৎ খরচ, ব্যয়, ত্যাগ, স্পিরিচুয়ালিটি, বিদেশ, ফরেনার, এই সমস্ত রিলেটেড পেন্ডিং কর্মা রয়েছে এই চার্টেতে। কেতুর উপরে মঙ্গলের দৃষ্টিও রয়েছে। মঙ্গল দেখুন 4র্থ দৃষ্টি দিয়ে কেতুকে দেখছে। সুতরাং বলা যায় যে ঋণানুবন্ধন বেশ ভালো রকমই রয়েছে। আর কি দেখতে পারি, 6ষ্ঠ পতি এক্ষেত্রে শনি। শনি দেখুন 10মে রয়েছে। শনির উপরে কারোর দৃষ্টি নেই বা শনি কারোর সাথে তেমনভাবে রিলেশান তৈরি করছে না। সুতরাং এই দিক থেকে খুব বেশি ঋণের বোঝা এক্ষেত্রে নেই। আর কি দেখব, যেহেতু বলেছিলাম যে দ্বিতীয় পতি যদি লগ্ন বা লগ্নপতির সাথে সম্পর্ক তৈরি করে তাহলে সন্তান রিলেটেড ঋণানুবন্ধন অনেক বেশি থাকে। এখানে দ্বিতীয় পতি বুধ লগ্নপতি রবির সাথে কনজাংশনে রয়েছে। সুতরাং সন্তান রিলেটেড ঋণানুবন্ধন বেশ ভালো রকম এই চার্টে রয়েছে, যদিও আগের চার্টের থেকে কিছুটা হলেও কম। তাহলে দেখলাম যে প্রথম চার্টে স্পাউস অর্থাৎ হাজব্যান্ড রিলেটেড ঋণানুবন্ধন রয়েছে, আর এই দ্বিতীয় চার্টেতে সন্তান রিলেটেড ঋণানুবন্ধন রয়েছে। এখন এই দুটো চার্টের মধ্যে তফাৎ কি, আলটিমেট এই ঋণানুবন্ধন থেকে সুখ পাবেন নাকি কষ্ট পাবেন, সেই হিসাবে এই ঋণানুবন্ধনকেও দুভাগে ভাগ করা হয়। একটা শুভ ঋণানুবন্ধন আর একটা হলো অশুভ ঋণানুবন্ধন। কিভাবে আমরা জানবো যে এটা শুভ ঋণানুবন্ধন কিনা, অর্থাৎ সেক্ষেত্রে 5th লর্ড অর্থাৎ জন্মকুণ্ডলীর 5ম পতি যদি জন্মছকেতে কেন্দ্রে থাকে, ত্রিকোণে থাকে, শুভ গ্রহের সাথে থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে সেই ঋণ আমাদের শোধ করার পরে সুখ দেয়, স্যাটিসফ্যাকশান দেয়। কিন্তু 5th লর্ড অর্থাৎ 5ম পতি যদি পীড়িত হয়ে যায়
তাহলে সেই ঋণাণু বন্ধন থেকে আমরা ভীষণ মাত্রায় কষ্ট পেয়ে থাকি। যেমন এই প্রথম চার্টেতে কি হচ্ছে দেখুন, প্রথম চার্টের পঞ্চম পতিকে, পঞ্চম পতি হলো শুক্র, শুক্র রবি এবং রাহুর দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে, রবি এখানে আবার অষ্টম পতিও। সুতরাং বলা যায় যে এই ঋণাণু বন্ধনটা যেটা তৈরি হচ্ছে সেটা বেশ নেগেটিভই ঋণাণু বন্ধন। আর দ্বিতীয় চার্টেতে পঞ্চম স্থানেতে বৃহস্পতি স্বগৃহস্থ, তাহলে বৃহস্পতির উপরে কোনো রকম অশুভ দৃষ্টি বা অশুভ কারোর সাথে সম্পর্ক তৈরি করছে না, সুতরাং ফিফথ লর্ড এক্ষেত্রে শুভ অবস্থায় রয়েছে। তাই বলা যায় যে এই দ্বিতীয় ঋণাণু বন্ধন এটা অনেকাংশেই শুভ ঋণাণু বন্ধন। এইবার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি হয়েছিল, এই যে প্রথম চার্টে এটা একজন পুরুষের চার্ট, বিবাহের পর থেকেই ভীষণ রকম সমস্যা তৈরি হয়, আলটিমেট সেপারেশন নিতে হয় এবং ডাইভোর্স বা সেপারেশনের পরে এখনো পর্যন্ত বহু দিন ধরে মান্থলি প্রচুর টাকা পূর্ববর্তী যে ওয়াইফকে খরপোশ হিসাবে এনাকে দিতে হচ্ছে, ভীষণভাবে কষ্টের মধ্যে পীড়িত অবস্থায় রয়েছেন। দ্বিতীয় জন সন্তানের জন্য প্রচুর খরচ করেন, সন্তানকে বাইরে বিদেশে হায়ার স্টাডিজের জন্য পাঠান, বিদেশে গিয়ে ভালোভাবে সে সেটেল হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। দূরে থাকলেও এনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে যে ইনি সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাহলে আশা করি বিষয়টা আপনাদের সামনে অনেকাংশেই ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।